Today I am going to discuss the gastritis, that is the most important diseases of the stomach. Frequently we face this problem, but we don't know the reality of the diseases. By definition, gastritis is an inflammation of the gastric mucosa, is classified as either acute or chronic. তাহলে gastritis as the name itis add করা আছে, তাহলে আমাদের কথা হলো যে inflammation of the gastric mucosa. It may be acute or it may be chronic. Incidence of gastritis is highest in the 5th and 6th decade of life. 50 থেকে 60 বছর বয়স যখন আমাদের হবে তখন frequently we may be attacked by this problem. Men are more frequently affected than women. এটা তোমাদের জন্য একটা খুশির খবর, হ্যাঁ, যে স্যার শুনছে অ্যাফেক্টেড হবে, আমরা হব না। ওকে, আবার the incidence is greater in clients who are heavily drunkards and smokers. তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই ডিজিজটি 6 ডিকেড অফ লাইফ এটা ঘটে, মেল পার্সনে বেশি হয় এবং যারা স্মোকার এবং হ্যাবিচুয়েটেড উইথ ড্রিঙ্কিং তাদের ভিতরে এটা বেশি পাওয়া যায়। আমরা হয়তো ড্রিঙ্ক করি না, বাট স্মোকিং তো ফ্রিকোয়েন্টলি আমাদের দেশের মানুষরা করে। সো দিস ডিজিজ ইজ নট রেয়ার ইন আওয়ার লোকালিটি। নাও রিগার্ডিং দি অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস, আমরা এটিওলজি অ্যান্ড রিস্ক ফ্যাক্টর বলতে চাচ্ছি যে দোজ হু আর মোর রিস্কি সেইটা বলতে চাচ্ছি, এবং তার এটিওলজিক্যাল ফ্যাক্টরগুলো কি কি। ইট ইজ ইউজুয়ালি স্টেমস ফ্রম দি ইনজেকশন অফ করোসিভ, ইউরোসিভ অর ইনফেকশাস সাবস্টেন্সেস। তাহলে আমরা ফ্রিকোয়েন্টলি করোসিভ জিনিস খাই, ইউরোসিভ জিনিস খাই, ঠিক আছে, অ্যান্ড ইনফেকশাস সাবস্টেন্স কিন্তু খাই। করোসিভ জিনিসপত্রগুলো কখনো জেনে খাই, কখনো না জেনে খাই, আর ইউরোসিভ জিনিস তো ফ্রিকোয়েন্টলি খাচ্ছি। ঝাল না হলে তো আমাদের ভাত খাওয়া হয় না, তো এটাতে তো ইউরোসিভ সাবস্টেন্স। তারপরে ইনফেক্টেড সাবস্টেন্স, অনেক সময় আমাদের ক্যান্টিনে যে সমস্ত পচা খাবার খাওয়ায়, তো এগুলো কিন্তু ইনফেক্টেড সাবস্টেন্স। হ্যাঁ, করোসিভ সাবস্টেন্স বলতে তোমরা হয়তো শুনেছো যে অনেকে উইথ সুসাইডাল অ্যাটেম্প্ট some persons uses harpic-like substances. It is a corrosive substances contains rich in nitric acid. তো এগুলো যারা ইনজেকশন করে তারা যদি কেউ সার্ভাইভ করে যায়, then they should to suffer from this gastritis. তাহলে করোসিভ, ইউরোসিভ অর ইনফেক্টেড সাবস্টেন্স ইনজেকশন হলে এই জিনিসটি আসতে পারে। আর হতে পারে কি, কিছু কিছু ড্রাগস আছে, they may also create such type problems like aspirin, NSAIDs, steroids, digitalis, chemotherapeutic drugs, and acute alcoholism or food poisoning. তাহলে ফুড পয়জনিং তো ফ্রিকোয়েন্টলি আমাদের মাসে এক আধবার না হলেও 6 মাসে এক আধবার তো হয়েই থাকে বিভিন্ন কারণে। বাইরে গেলাম, দেখা যাচ্ছে পেঁয়াজ ভাজতেছে, খেয়ে ফেললাম, হ্যাঁ, তো ফুড পয়জনিং এটা তো নট এ রিয়ার ইনসিডেন্স আমাদের দেশে। অ্যাসপ্রিন ফ্রিকোয়েন্টলি আমরা খাই। NSAID ড্রাগস তো আমাদেরকে অনেকের খেতে হয়, বিশেষ করে দেখো 5th and 6th ডিকের কথা বলা হয়েছে কেন, ওই সময় মোস্ট অফ আস সাফার্স ফ্রম আর্থ্রাইটিক প্রবলেমস, অ্যান্ড ফর দি আর্থ্রাইটিক প্রবলেমস দ্য NSAID ড্রাগ ইউজ ইজ এ রেগুলার ফ্যাশন। দ্যাট ইজ ওয়াই এটা কিন্তু তার সাথে রিলেটেড। অ্যাসপ্রিন, আমরা যাদেরকে হার্টের ডিজিজ আছে তারা রেগুলারলি কিন্তু অ্যাসপ্রিন খায়। তো এই সমস্ত ড্রাগগুলো কিন্তু গ্যাস্ট্রাইটিস করতে পারে। অ্যালকোহল যদি হঠাৎ করে কেউ বেশি খেয়ে থাকে, হয়তো কোথাও একটা পার্টি হচ্ছে, সেখানে গেল, বন্ধুদের সাথে মিশে অনেক অ্যালকোহল খেয়ে ফেললো, সেখান থেকে অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস হতে পারে, ফুড পয়জনিং থেকেও হতে পারে। তারপরে আছে কি দেখো, ফুড সাবস্টেন্সেস ইনক্লুডিং এক্সেসিভ অ্যামাউন্ট অফ টি, প্যাপারিকা, ক্লোভ অ্যান্ড পেপার ক্যান প্রেসিপিটেট অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস। তাহলে কিছু কিছু ফুড সাবস্টেন্সও আছে যেগুলো আমরা শখ করে খাই, যেমন আমরা চা খাই, কফি খাই, প্যাপারিকা, ক্লোভ অ্যান্ড পেপার ক্যান প্রেসিপিটেট অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস, ঠিক আছে। ফুডস উইথ এ রাফ টেক্সচার অর দোজ ইটেন অ্যাট অ্যান এক্সট্রিমলি হাই টেম্পারেচার ক্যান অলসো ড্যামেজ আওয়ার স্টমাক মিউকোসা। আমাদের ভিতরে অনেকে আমরা আছি যে খুব গরম চা বা কফি ছাড়া আমাদের চলে না। অনেকে আছে দেখো গরম তরকারি বা ভাত ছাড়া খেতে পারে না। এদের ক্ষেত্রগুলোতে কিন্তু তারা গ্যাস্ট্রাইটিসে সাফার করতে পারে।
কারণ গরম জিনিস যেখানে লাগবে সেই জায়গাটায় তো একটু বার্ন হবে। তো ওটা যদি স্টমাকের মিউকোসার কন্ট্যাক্টে আসে তাহলে হোয়াই দ্যাট উড নট বি বার্ন। অ্যাকুট গ্যাস্ট্রাইটিস ইজ ইউজুয়ালি of short durations unless the gastric mucosa has suffered extensive damage. সবচেয়ে মজার কথা হলো কি এটা শর্ট ডিউরেশনে থাকে এবং একটু খুঁটিনাটি ট্রিটমেন্ট করলে অথবা সোর্সটাকে এলিমিনেট করলেই এই অ্যাকুট গ্যাস্ট্রাইটিস থেকে কিন্তু আমরা সেফ হতে পারি। যেমন ধরো আমাদের যে ফুড পয়জনিং হয়েছে, গ্যাস্ট্রিক আপসেট হলো, যদি আমরা এটাকে ট্রিটমেন্ট করে দ্রুত ভালো করতে পারি গ্যাস্ট্রাইটিসটা কমে গেল। এটা আমাদেরকে এটা শর্ট ডিউরেশনের ব্যাপার হচ্ছে অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস। তাহলে আমরা একটা জিনিস আমরা বুঝলাম যে অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস মেইনলি ফ্রম দি ফুড অ্যান্ড সাম হ্যাবিচুয়াল ব্যাকটেরিয়াস থেকে এটা আমাদের ভিতরে আসছে। কিভাবে গ্যাস্ট্রাইটিসটা হচ্ছে? দি মিউকোসাল লাইনিং অফ দি স্টমাক নর্মালি, আমাদের যে মিউকোসার যে লাইনিংটা আছে নর্মালি কিন্তু আমাদেরকে অনেক কিছু থেকে প্রোটেকশন দেয়, বিকজ গ্যাস্ট্রিক জুইসের ভিতরে অ্যাসিড আছে। দিস মিউকোসাল ব্যারিয়ার প্রোটেক্টস দি স্টমাক ফ্রম দিস heavily acid media. Still then, due to some any cause, this barrier become penetrated. যদি কোনো কারণে এই মিউকোসাল ব্যারিয়ারটাকে ড্যামেজ হয়ে যায়, মিউকোসাল ব্যারিয়ারটা যদি এই অবনক্সাস সাবস্টেন্সটাকে পেনিট্রেট করতে পারে, তাহলে কি হলো, হাইড্রোক্লোরিক অ্যাসিড কামস ইন কন্ট্যাক্ট উইথ দি মিউকোসা। তাহলে যে সমস্ত অ্যাসিডিক ফুড আছে ওর ভিতরে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা আদার্স অ্যাসিড আছে, তখন এরা কামস ইন কন্ট্যাক্ট উইথ দি মিউকোসা and injury to the small vessels, and ultimately সেখানে এডেমা হবে, হেমোরেজ হবে, and possibly আলসার ফর্মেশন হবে। তাহলে গড কিন্তু আমাদেরকে একটা প্রোটেক্টিভ মেকানিজম দিয়েছেন যেটার জন্য আমরা কিন্তু বেঁচে থাকি বা সুস্থ থাকি। একটা মিউকোসাল ব্যারিয়ার আছে আমাদের স্টমাকের ভিতরে, যে ব্যারিয়ারটা আমাদেরকে বিভিন্ন জিনিস থেকে আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে। যদি এই প্রোটেক্টিভ মেকানিজমটা কোনো কারণে ডিসরাপ্ট হয়ে যায় এবং অ্যাসিডটা আমাদের মিউকোসার কন্ট্যাক্টে আসতে পারে, দেন অবভিয়াসলি দেয়ার শুড বি বার্ন, অ্যান্ড যখনই বার্ন হচ্ছে তখন একটা ইনফ্লামেশন হচ্ছে, অ্যান্ড আলটিমেটলি সেখানে একটা আলসার ডেভেলপ করছে। নাও হাউ গ্যাস্ট্রাইটিস প্রেজেন্ট টু আস। পেশেন্ট তো আমাদের কাছে এসে বলবে না যে আমার গ্যাস্ট্রাইটিস হয়েছে, আপনি আমাকে ঠিকই ট্রিট করেন। সে পেশেন্ট উইল নট টেল দ্যাট থিং। সে এসে তোমার আমাকে তার কমপ্লেনের কথাটা বলবে, কষ্টের কথাটা বলবে। সেখানে আমরা কি কি পাবো দেখো। পেশেন্টের দে উইল সাফার ফ্রম এপিগ্যাস্ট্রিক ডিসকমফোর্ট। একটা জিনিস সবসময় মনে রাখবা যে স্টমাকের কোনো প্রবলেম যদি হয়, স্টমাকের কোনো ডিজিজ যদি হয়ে থাকে, মোস্ট ফ্রিকোয়েন্ট একটা কমপ্লেন হলো এপিগ্যাস্ট্রিক ডিসকমফোর্ট। এপিগ্যাস্ট্রিক ডিসকমফোর্ট এটা একটা মোস্টলি কমন একটা সিমটম ফর এনি স্টমাক ডিজিজেস। তো সেখানে আমরা পাচ্ছি কি এপিগ্যাস্ট্রিক ডিসকমফোর্ট পাচ্ছি, আর পাবো কি অ্যাবডোমিনাল টেন্ডারনেস। অ্যাবডোমিনাল টেন্ডারনেস বলতে আপার অ্যাবডোমিনাল টেন্ডারনেস পাবো, যেহেতু সেখানে একটা আলসার হয়েছে, একটা ইনফ্লামেশন হয়েছে, সেখানে আপার অ্যাবডোমিনে একটা টেন্ডারনেস পাবো। ইভেন দেয়ার মে বি সাম ক্রাম্পিং। ক্রাম্পিং বলতে আমরা কি বুঝি? খামসি কেটে ধরা, খামসি কেটে ধরা। তাহলে এটা ক্রাম্পিং হতে পারে, ব্লেসিং হতে পারে। ব্লেসিংটা কি? ঢেকুর উঠছে, এবং সে ঢেকুরটা তো নর্মালি ওঠে, বাট হিয়ার ইট উইল বি পাঞ্জেন্ট, ঝাঁঝালোটা ঢেকুর উঠবে। আর আসছে কি তোমার রিফ্লাক্স হচ্ছে, সামটাইমস অ্যাসিড কন্টেনিং ম্যাটেরিয়াল একটু রিফ্লাক্স হয়ে আমাদের বেরিয়ে আসতে পারে, রিফ্লাক্স। আর কি হবে? সিভিয়ার নশিয়া অ্যান্ড ভমিটিং হতে পারে। ইভেন দেয়ার মে বি হেমাটোমেসিস অ্যান্ড সামটাইমস জিআই ব্লিডিংস ইজ মে বি দি ম্যানিফেস্টেশন। ঠিক আছে? আর হতে পারে কি, when contaminated food is the cause of gastritis, diarrhea usually develops within 5 hours of ingestion. আমরা আগে যেটা বলেছি যে ইনফেক্টেড ফুড ম্যাটেরিয়াল হলেও গ্যাস্ট্রাইটিস হতে পারে। এরকম ক্ষেত্র যদি হয়ে থাকে, অবভিয়াসলি দেয়ার উইল গেট দি ডায়রিয়া। ঠিক আছে? তাহলে এপিগ্যাস্ট্রিক ডিসকমফোর্ট, অ্যাবডোমিনাল টেন্ডারনেস, ক্রাম্পিং, ব্লেসিং, রিফ্লাক্স, severe nausea, vomiting, even hematemesis may also occur, এবং sometimes gastrointestinal bleeding ও পর্যন্ত হতে পারে। তাহলে হেমাটোমেসিস অ্যান্ড ম্যালিনাও আমরা পেতে পারি। যদি ভমিটিং হয়ে ব্লাড আসে, ইট ইজ কল্ড হেমাটোমেসিস। যদি এই ব্লাডটা ডাউনওয়ার্ডস স্টুলের সাথে যায়, তাহলে দেখা যাচ্ছে ম্যালিনা হচ্ছে। এবং যদি ফুড পয়জনিং এর জন্য যদি এটা হয়ে থাকে,
তাহলে এর সাথে অ্যাসোসিয়েটেড সিমটম হিসেবে আমরা ডায়রিয়া পাবো। নাও এই পেশেন্টকে আমরা ডায়াগনোসিস করব কি করে? ডায়াগনোসিসটা মোস্টলি কিন্তু ক্লিনিক্যাল। পেশেন্ট তোমার কাছে আসলে যে কষ্টের কথা যখন বলবে, ইফ ইউ আস্ক দিস থিংস, দি পজিটিভ ফ্যাক্টরস, সেখান থেকে তুমি বের করে নিতে পারছো ডায়াগনোসিস বেসড অন এ ডিটেলস হিস্ট্রি অফ দি ফুড ইনটেক, মেডিসিনস অ্যান্ড এনি ডিসঅর্ডার রিলেটেড টু গ্যাস্ট্রাইটিস। যদি পেশেন্ট তোমাকে বলার পরে তুমি জিজ্ঞাসা করো যে আপনি কি কোনো ঔষধ খান, রুগী বলবে যে হ্যাঁ স্যার আমি বাতের ব্যথার ঔষধ খাই, আমি হার্টের জন্য অ্যাসপিরিন খাই, আমি স্টেরয়েড জাতীয় অ্যাজমার জন্য স্টেরয়েড খাই। এই যে ড্রাগ হিস্ট্রিটা is very much important because these sorts of drugs are directly related for the development of gastritis. তাহলে এখান থেকে তুমি পাচ্ছ। অথবা সে তোমাকে হিস্ট্রি দিল যে হ্যাঁ গত 2 দিন আগে আমি খুব গরম গরম কফি খেয়েছি, কি আমি হিউজ অ্যামাউন্টে অ্যালকোহল খেয়েছি, বা এই খুব স্পাইসেস ফুড খেয়েছি, তারপর থেকে আমার অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট শুরু হয়েছে। তাহলে এই হিস্ট্রি থেকেই তুমি কিন্তু এই ডায়াগনোসিসটা এস্টাবলিশ করতে পারছো। ডায়াগনোসিস বেসড অন এ ডিটেল হিস্ট্রি অফ দি ফুড ইনটেক, medications taken and any disorder related to gastritis. Physician may also perform a gastroscopic examination with endoscopy. তো এখন এই সিমটম যখন তুমি পেলে, তখন এই সিমটমটা পেয়ে তুমি হয়তো শিওর হচ্ছে যে হ্যাঁ মাই পেশেন্ট ইজ সাফারিং ফ্রম গ্যাস্ট্রাইটিস, বাট ইউ নিড সাম এভিডেন্স টু এস্টাবলিশ ইউর ডায়াগনোসিস, অ্যান্ড the standard test here is the upper GI endoscopy. যদি তুমি এখানে আপার জিআই এন্ডোস্কোপি করো, তোমাকে স্টমাকে দেখবা যে সেখানে তোমার আলসার আছে, তাহলে তোমার ডায়াগনোসিসটা এস্টাবলিশড হয়ে গেল, ইয়েস মাই পেশেন্ট ইজ সাফারিং ফ্রম গ্যাস্ট্রাইটিস। সামটাইমস তুমি যদি মনে করো যে তোমার কাছে যখন এন্ডোস্কোপিতে সন্দেহ হলো, ইউ মে হ্যাভ দি অপশন টু টেক এ স্যাম্পল ফর বায়োপসি। হোয়াট শুড বি দি ম্যানেজমেন্ট? তুমি ডায়াগনোসিস এস্টাবলিশড করে তো তুমি তাকে বাড়ি পাঠাতে পারছো না, ইউ শুড হ্যাভ টু গিভ সাম ম্যানেজমেন্টস, অ্যান্ড মোস্টলি হিয়ার দি ম্যানেজমেন্ট ইজ মেডিকেল। দো উই আর রিডিং সার্জারি, উই আর প্র্যাকটিসিং সার্জারি, বাট আপ টু দিস লেভেল উই হ্যাভ টু ম্যানেজ ইট বাই মেডিসিনস। ঠিক আছে? তার মানে এই নয় যে তুমি এই অবস্থায় মেডিসিনের প্রফেসরের কাছে রেফার করবা, নট দ্যাট, ইউ জাস্ট বেস্ট পারসন টু ট্রিট ইট উইথ দি মেডিসিনস। অ্যান্ড হোয়াট টাইপ অফ মেডিসিনস? দেখো, যেহেতু আমরা সিমটম পেয়েছি, তার নসিয়া থাকতে পারে, ভমিটিং থাকতে পারে, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট থাকবে, তাহলে ফার্স্ট থিং ইউ মে হ্যাভ টু চুজ অ্যান অ্যান্টি-অ্যামিটিক ড্রাগস। অ্যান্টি-অ্যামিটিক ড্রাগস দিতে পারো। যদি খুব সিভিয়ার হয়ে থাকে কষ্টটা, ইউ মে হ্যাভ টু ইউজ ইনজেক্টেবল ফর্মস লাইক পেরিনোরাম অর প্যালক্সি, অথবা অনডেসার্টরন ইনজেকশন ফর্মে ব্যবহার করতে পারো, অথবা যদি একটু মাইল্ড হয়ে থাকে ওরাল ফর্মে ব্যবহার করতে পারো। আর কি ব্যবহার করতে পারো? ডমপেরিডন জাতীয় ড্রাগ, যা হতো মোটিগার্ড, এই যে ড্রাগটা অমিডন, এই ড্রাগটা তুমি ব্যবহার করতে পারছো অ্যাজ অ্যান অ্যান্টিঅ্যামিটিক্স হিসাবে। তারপরে তোমার স্টমাকে একটা আলসার হয়ে যেতে পারে, এটা চিন্তা তুমি করেছো বা দেখেছো, সো ইউ নিড অ্যান্টাসিডস। কেন অ্যান্টাসিড আমরা এখানে দিব? যেহেতু স্টমাকের ভিতরে তো অ্যাসিড সিক্রেশন হচ্ছেই, তো ওই অ্যাসিডও তো ওকে ক্ষতি করবে। তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে? অ্যাসিড প্রোডাকশন কমানোর জন্য আমরা H2 ব্লকার দেব। মোরওভার যে আলসার যেটা হয়েছে ওর উপর একটা কোটিং করার জন্য আমরা লিকুইড অ্যান্টাসিডস দেব, যাতে করে আলসারটার উপরে কোটিং সৃষ্টি করে, সো দ্যাট উইথ দি ন্যাচারাল প্রসেস আলসার বিকাম হিলড।